সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই নমুনা বিতর্ক। যুক্তিতে মুক্তি এই স্লোগানে প্রথম আলো বিতর্ক উৎসব 2016 এর প্রেক্ষিতে এই নমুনা বিতর্কের আয়োজন। আমি প্রথমেই বিতার্কিকদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। আমাদের বিতার্কিকদের মধ্যে পক্ষ দলে রয়েছেন কাজী তাওহীদ, তাসনুভা বিনতে মুমিন, তৌহিদুর রহমান আদিল দলনেতা। বিপক্ষ দলে রয়েছেন তাহসিন বুশরা মীর, সামিম রহমান, কানিস মেহজাবিন মেহের তোরসা দলনেতা। এ পর্যায়ে আমি বিচারকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বিচারকদের মধ্যে আছেন উত্তম রয়, জাতীয় টেলিভিশন বিতর্ক চ্যাম্পিয়ন; রুমানা শারমিন বর্ণা, জাতীয় টেলিভিশন বিতর্ক চ্যাম্পিয়ন; নুরানা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাবেক সভাপতি, রোকেয়া বিতর্ক অঙ্গন। আমাদের আজকের এই নমুনা বিতর্কে সভাপতির দায়িত্ব পালন করবেন রুমানা শারমিন বর্ণা, সংবাদ উপস্থাপিকা, বাংলাদেশ টেলিভিশন ও জাতীয় টেলিভিশন বিতর্ক চ্যাম্পিয়ন। আমি সভাপতিকে অনুরোধ জানাচ্ছি বিতর্ক পরিচালনা করার জন্য। উপস্থিত তার্কিকবৃন্দ এবং সম্মানিত অতিথি, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক সুন্দর সকালে, সুন্দর শুভকামনা আর সুন্দর দিনে সুন্দর একটা বিতর্কের প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের এই নমুনা বিতর্ক। আমরা আগেই জেনেছি আমাদের আজকের বিতর্কের যে বিষয় নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে পরিবেশ রক্ষায় আইন নয়, জনগণের ভূমিকাই মুখ্য। আর এটি হচ্ছে আসলে মূলত সনাতনী ধারার বিতর্ক। আমরা সবাই জানি সনাতনী ধারার যে বিতর্ক সেখানে দুটো দল থাকে, পক্ষ দল, বিপক্ষ দল। আজকে আমরা এরকম 3 জন করে মোট 6 জন খুব প্রাণবন্ত তার্কিক আমরা পেয়েছি এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে বলার জন্য। তো শুরুতেই ছোট্ট করে আমরা সবাই যদিও জানি, তারপরও আমরা একটুখানি নিয়মাবলীগুলো বলে দিই। সনাতনী বিতর্কে সাধারণত 5 মিনিট করে সময় দেওয়া হয়, যেখানে আপনারা সবাই গঠনমূলক পর্বে 5 মিনিট করে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। 4 মিনিট হয়ে গেলে পরে চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য বা শেষ করবার জন্য 4 মিনিট হয়ে গেলে পরে একটি সংকেত বাজানো হবে আর 5 মিনিটে চূড়ান্তভাবেই আপনার বক্তব্য শেষ করে ফেলতে হবে। দুটো দলেই আমরা দেখতে পাচ্ছি যে দলনেতা রয়েছেন। তো দলনেতাদের একটু সুবিধা থাকে, সেই সুবিধা অনুযায়ী দু দলের দলনেতা আপনারা আরো অতিরিক্ত, অর্থাৎ বক্তব্য শেষ করার পরে যুক্তি খণ্ডন পর্বে আরো অতিরিক্ত 3 মিনিট করে সময় পাবেন, যেখানে 2 মিনিটে আমরা একটি সতর্ক সংকেত বাজাবো এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেতের মধ্য দিয়ে আপনাদের বিতর্ক শেষ করে ফেলতে হবে। শুরু করছি আমাদের আজকে এই নমুনা বিতর্ক। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের নমুনা বিতর্ক। আমরা আগেই বলেছি বিতর্কের বিষয় হচ্ছে পরিবেশ রক্ষায় আইন নয়, জনগণের ভূমিকাই মুখ্য। আমরা শুরু করছি পক্ষ দল থেকে। প্রথমেই বক্তব্য প্রদান করবেন, অর্থাৎ গঠনমূলক পর্বের বক্তৃতা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি পক্ষ দলের প্রথম বক্তা কাজী তাওহীদকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারকমণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে পরিবেশ রক্ষায় আইন নয়, জনগণের ভূমিকায় মুখ্য পক্ষে অবস্থান করছি। আজকের এই বিষয়টিকে লক্ষ্য করলে আমরা কয়েকটি মূল্যবান অংশে ভাগ করতে পারি, যাকে সংজ্ঞায়নের দাবি রাখে। তার মধ্যে শুরুতেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে পরিবেশ। পরিবেশ কি, এই প্রশ্নটি আসলে সবার আগে আমাদের যে বিষয়টি মাথায় আসে সেটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। যেমন মাটি, পানি, বায়ু, শব্দ, এসবই হচ্ছে আমাদের পরিবেশের উপাদান। পরিবেশ রক্ষা বলতে যে বিষয়টি আমাদের কাছে চলে আসে, সেই পরিবেশ রক্ষা বলতে আমরা যেটি বোঝাচ্ছি, এই যে এখন বর্তমানে পরিবেশের উপাদান সমূহ যেমন মাটি, পানি, বায়ু, শব্দ দূষণের শিকার হচ্ছে, তা থেকে এই পরিবেশকে রক্ষা করা। এবং এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আইন। আইন হচ্ছে এমন একটি শাস্ত্র যা কিনা সংসদে উত্থাপিত বিষয়, পরে প্রস্তাবিত বিষয়, যা কিনা পরে স্বীকৃতি পেয়ে লিপিবদ্ধ আকারে সংরক্ষণ করা হয়, যা কিনা পরে নাগরিকদের পালনীয় হিসেবে বিবেচিত হয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে জনগণ। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা সকল শ্রেণীর নাগরিকদেরকে জনগণ বলছি। এর মধ্যে জনগণকে সহায়তা করার জন্য সকলকেই বোঝানো হচ্ছে। এবং যারা আইন পালন করছে, যারা আইন নিয়ন্ত্রণ করছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা চাচ্ছি যে জনগণের এই যে বিষয়টি আমরা সেটা পরিষ্কার করবো। আজকে আমরা দেখতে পাই যে মাটি, পানি, বায়ু, পরিবেশের প্রত্যেকটি যেসব উপাদান, যেসব পরিবেশের আজকে বিষয়গুলো দূষণের শিকার হচ্ছে, এই দূষণের শিকার থেকে কিন্তু আজকে আমরা যারা দেখছি এগিয়ে আসা সম্ভব, রক্ষা করা সম্ভব, তা কিন্তু জনগণের গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগের কারণে সম্ভব হচ্ছে। একটু যদি
যদি উদাহরণের দিকে চলে যাই তাহলে দেখবো যে বর্তমানে মানে 2010 সালে কিন্তু পরিবেশ অধিদপ্তরের যে আইন সেখানে কিন্তু বলাই আছে যে নদীর আশেপাশে কোনো স্থাপনা শিল্প কারখানা নির্মাণ করা যাবে না। তারপরেও কিন্তু হচ্ছে। এই যে হওয়াটার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এই যে হচ্ছে তুমি আইন ভঙ্গ করার লোক আপনি খুঁজে পাবেন, কিন্তু ঠিক আইনকে যারা সমর্থন করবে তাদের জন্য যে আপনি এটা তৈরি করবেন না এরকম কিছু উদ্যোগ, এটা কিন্তু জনগণের মধ্য থেকেই আসে। আজকে আমি আপনাকে একটু সুন্দর উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে আপনি শব্দ দূষণ। আমরা জানি যে স্কুলের 50 গজ আশেপাশে হর্ন বাজানো যাবে না। আজকে আপনি যদি স্কুলের সামনে হর্ন বাজান, আপনাকে কি কোনো ম্যাজিস্ট্রেট, কোনো পুলিশ এসে কি আপনাকে জরিমানা করছে? আপনার হর্ন খুলে নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই না। যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই স্থানে দাঁড়িয়ে থাকা কোনো একটি সচেতন ব্যক্তি সে কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে এইখানে যদি আপনি হর্ন বাজান আপনার সন্তান, আমার সন্তান কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্যোগটা কিন্তু সেখান থেকেই আসছে যে এখন আমাদের আইন রক্ষা করা, পালন করা সবকিছু থেকে বেরিয়ে এসে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটি হচ্ছে যতটুকু আমরা কিন্তু এখনো সুন্দরভাবে জীবনযাপন করছি। এই যে শব্দ দূষণের মধ্যে যে বিষয়টা বললাম সেটা কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমরা যদি আজকে এই জায়গাটা চিন্তা করি যে শব্দ হর্ন বাজাচ্ছিল, সেখানে একজন সচেতন ব্যক্তি এসে সে কিন্তু বলেছে, যার ফলে আমরা একটা ধারাবাহিকতা দেখতে পাই যে না এখন সচেতন, এটা আমার সমস্যা, আমার সন্তানের সমস্যা। সেখানে 2জন 3জন এভাবেই করে সচেতনতা বৃদ্ধি পেতে পারে। আজকে প্যারিসে যে জলবায়ু সম্মেলনটা হলো, সেই জলবায়ু সম্মেলনে আমরা কিন্তু যেটা দেখতে পাই সেটি হচ্ছে জলবায়ু সম্মেলনের বাইরে কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো নয়, সেই ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোর জনগণরাই কিন্তু আন্দোলন করেছে। কারণ তুমি যদি পরিবেশ দূষণ করো, তৃতীয় বিশ্বে যে ক্ষতিটা হবে সেটা কিন্তু আমার দেশে নয় যে হচ্ছে না, আমার দেশেও কোনো একটি দিন এসে পড়বে। এবং এই যে ক্ষতিকে আমি যে নিতে পারবো না, আমার নতুন পরবর্তী যে প্রজন্ম, আমার সন্তান যেটির পক্ষে না, আমার সন্তানকে একটি ভালো পরিবেশ দেওয়ার জন্য অবশ্যই তোমার তৃতীয় বিশ্বকে হয় বেশি ক্ষতিপূরণ দিতে হবে, না হলে তোমার পরিবেশ দূষণের জন্য তাদেরকে সহায়তা করতে হবে। এই যে চিন্তাটি, আমরা জানি না এই জলবায়ু সম্মেলন আমাদের কি দিতে পেরেছে, তবে এটা দিয়েছে নিশ্চিত যে সম্মেলন কিন্তু আমাদেরকে এই তৃতীয় বিশ্বের যে পরিবেশ দূষণ সেটা নিয়ে কিন্তু উন্নত দেশের দেশগুলোকে চিন্তা করতে শিখিয়েছে। এবং এটি কিন্তু উচ্চ স্তরে বসেও আপনি কিন্তু এই জনগণের কাছ থেকেই পেয়েছেন। এরপরে আমরা যে বিষয়টি চিন্তা করতে পারি সেটা হচ্ছে অনেকটাই এরকম যে আজকে দেশে বিভিন্ন যেসব সংগঠন রয়েছে, এরকম কিন্তু কোনো দেশে আইন নাই যে সংগঠন করে বৃক্ষরোপণ কর্মসূচি করতে হবে। বরং সংগঠনগুলি করছে কিন্তু সচেতন কিছু জনগণ। সংগঠন করার মাধ্যমে তারা যেটা করছে সেটা হচ্ছে সকলকে সচেতন করে জানাচ্ছে যে আপনারা বৃক্ষরোপণ করুন, পরিবেশ দূষণ রোধ করুন। এর জন্য কিন্তু তিনি আইনের ভয় পাচ্ছেন না। তিনি যেটা করছে সেটা শুধুমাত্র তার নিজের কথা চিন্তা করে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে। সুতরাং আজকে আমরা বলতেই পারি এই যে যত রকমের দূষণ হচ্ছে সবগুলোর জন্য আইন আছে, আইন ছিল, আইন থাকবে, কিন্তু বাস্তবায়ন করতে গেলে এখনো যেসব বাস্তবায়ন হচ্ছে তার উদাহরণগুলো কিন্তু সবকিছু সচেতন জনগণের। সুতরাং আজকের এই বিষয় পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি আপনি আইন করতেই পারবেন, আইন বানাতেই পারবেন, কিন্তু সেই আইনকে রক্ষা করতে গেলে অবশ্যই মুখ্য ভূমিকা পালন করতে হবে জনগণকে। এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা শুনছিলাম পক্ষ দলের প্রথম বক্তা কাজী তাওহীদের বক্তব্য। এবারে আমরা একই বিষয়ে বিপক্ষ দলের প্রথম বক্তা তাহসিন বুশরা মীর, তার কাছ থেকে শুনব গঠনমূলক পর্বের বক্তব্য। তৃতীয় বিশ্বের একটি দেশ যেখানে শিক্ষার হার শতভাগ নয়, যেখানে মানুষ পরিবেশ কি এই ব্যাপারটি বোঝে না, সেখানে সচেতনতা তাও আবার পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিভাবে কাজ করবে তা ভাববার বিষয়। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি। আমাদের আজকের বিতর্কের বিষয় পরিবেশ রক্ষায় আইন নয়, জনগণের ভূমিকাই মুখ্য। বিপক্ষে বলছি, অর্থাৎ আজ বিপক্ষ দল থেকে আমরা এটাই প্রমাণ করব যে পরিবেশ রক্ষায় জনগণ নয়, আইনের ভূমিকাই মুখ্য। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, বহুদলের প্রথম বন্ধু এসে সংজ্ঞায়ন করে গেছেন, তবে সকলের বোঝার সুবিধার্থে আমি আরো একবার সংজ্ঞায়ন করে যাচ্ছি। পরিবেশ বলতে সাধারণ অর্থে আমাদের চারপাশকে বোঝাচ্ছি, এর মধ্যে প্রাকৃতিক উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ বায়ু, মাটি, পানি, শব্দ ইত্যাদি উপাদানগুলো অন্তর্ভুক্ত নিয়ে যেই পরিবেশ গঠিত তাকে বোঝাচ্ছি। রক্ষা অর্থাৎ সংরক্ষণ করা বোঝাচ্ছি। আইন বলতে বোঝাচ্ছি কিছু নীতিমালা বা সুস্পষ্ট নিয়ম কানুন যা সরকার জনসাধারণকে মানতে বাধ্য করে এবং জনসাধারণ তা না মানলে সাজা বা যথাযোগ্য শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকে। মাননীয় সভাপতি, জনগণ হচ্ছে কোন দেশের বসবাসকারী নাগরিক বা অবস্থানরত মানুষ। আর মুখ্য ভূমিকা বলতে প্রধান ভূমিকা তথা এখানে তুলনামূলকভাবে যেটি বেশি কার্যকরী ভূমিকা রাখে তাকে বোঝাচ্ছি। এই প্রত্যয় দ্বারা একটু জোর দিয়ে বলা হচ্ছে যে আইনের ভূমিকা কিংবা পরিবেশ রক্ষায় জনসাধারণের ভূমিকাই মুখ্য। মাননীয় সভাপতি,
আমাদের চারপাশের প্রকৃতিকে রক্ষার জন্য আইনের চেয়ে দেশের জনগণের ভূমিকাই মুখ্য এবং এর বিপক্ষে আমাদের অবস্থান। অর্থাৎ আজকে আমরা প্রমাণ করে যাব যে পরিবেশ রক্ষায় আসলে আইনের ভূমিকাই মুখ্য। আইন তো বিভিন্ন ধরনের রয়েছে, যানবাহন নিয়ন্ত্রণ আইন, ধূমপানের জন্য আইন রয়েছে, নদী নালাতে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণের জন্য আইন রয়েছে, কিন্তু মাননীয় সভাপতি এর প্রয়োগটি নেই, যার কারণে আজকে আমরা আইনের প্রয়োগটি চাচ্ছি। নেই বলেই এর দরকারটা আমরা অনুভব করছি মাননীয় সভাপতি। কিন্তু এক্ষেত্রে পক্ষ দলের কথা অনুযায়ী যদি আমরা সচেতন করতে চাই, মানুষকে যদি সুশিক্ষিত করতে চাই, নৈতিকতা জন্ম দিতে চাই তার মধ্যে, তাহলে মাননীয় সভাপতি সেখানে আমরা অনেক দিন লেগে যাবে। এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু আমরা যদি আইনের যেটি প্রণীত আছে সেটিকেই প্রয়োগ করতে চাই, সেটি অনেক সহজ হবে আমাদের জন্য এবং সেটি খুব সহজে এবং খুব স্বল্প সময়ের মধ্যে প্রয়োগ করা যাবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যদি জনসাধারণকে সচেতন করতে যায় তবে তাদের মধ্যে যে সুশিক্ষাটি দিতে হবে সেটি কে দিবে? সেটার জন্য লোক লাগবে। কিন্তু আমরা যে আইনের যে লোক আছে তারাই যদি এই আইনের প্রয়োগটি ঠিক মতো করে তাহলে খুব স্বল্প সময়ে আমাদের কাজটি হয়ে যাবে, অর্থাৎ পরিবেশ রক্ষা আমরা করতে পারবো। ধূমপানের জন্য আইনের কথায় আসি, ধূমপানের জন্য জরিমানা হওয়ার কথা, কিন্তু আদৌ কি হচ্ছে না বলেই মাননীয় সভাপতি আমরা চাচ্ছি যাতে এটা হয়, আইনের প্রয়োগটি যাতে হয় এবং তার মাধ্যমে যাতে ধূমপান না করে মানুষ এবং সেই জন্যই যাতে পরিবেশটি রক্ষা পায় সেটি আমরা চাচ্ছি। পক্ষ দলের প্রথম বন্ধু এসে সুন্দরভাবে বলে গেলেন যে জনসচেতনতার দরকার, জনসচেতনতা হবে, কতদিনে হবে সেই নিশ্চয়তা তিনি দিয়ে যাননি। এক যুগের মধ্যে হবে না 10 বছরের মধ্যে হবে নাকি 5 বছরের মধ্যে হবে, কিন্তু আইন যেটি আছে সেটি যদি আমরা এখনই প্রয়োগ করি তাহলে এখনই সম্ভব পরিবেশ রক্ষা করা। তাই নয় কি প্রতিপক্ষ বন্ধুরা? মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বন্ধু এসে বলে গেলেন যে আইন যেখানে থেমে যায় সেখান থেকে জনসাধারণ উদ্বুদ্ধ হয়ে সেই আইনকে বেগবান করে। কিন্তু মাননীয় সভাপতি, কিভাবে বেগবান হলো? ওই আইনকে নিয়েই তো, যেখানে প্রযুক্তি থেমে গেল সেখানেই তো আবার জ্বালাতে হলো। তাই মাননীয় সভাপতি, আজকে আমাদের কথা অনুযায়ী আইনের প্রয়োগ এবং তার বাস্তবায়ন এবং তার প্রভাবই পারে পরিবেশ রক্ষা করতে। মাননীয় সভাপতি, বাংলাদেশ এখনো এমন একটি রাষ্ট্র যেখানে 100% পাস নিশ্চিত সম্ভাবনা নেই, যেখানে শিক্ষার হার এখনো 100% হয়নি। তাই সেখানে কোন সচেতনতা কাজে লাগবে কিংবা কোন বোধ এবং বিবেচনার ওই মানুষের মধ্যে আসবে যে আমার পরিবেশকে আমি রক্ষা করব? যেহেতু দুষ্টের দমন শিষ্টের পালন কথাই আছে, আমরা যদি দুষ্টের দমন আইনের মাধ্যমে করতে পারি, সমাজ যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারি, সেটি দেখে অন্যদের মধ্যে বিবেক বোধ জাগবে এবং তারা মানতে বাধ্য হবে। তাই মাননীয় সভাপতি, আজকে এটাই প্রমাণিত হয় এবং আমার দলের অন্যান্য সদস্যরা এসে এটাই প্রমাণ করবে যে পরিবেশ রক্ষায় জনগণ নয় আইনের ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বুশরার পরে আবার পক্ষ দলের পালা। এবারে বক্তব্য দিতে আসছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসনুমা বিনতে মমিন। এই তো কয়েকদিন আগের কথা, আমাদের দেশের একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল মালয়েশিয়া বিমানবন্দরে। স্বভাবতই তার ব্যবহৃত টিস্যুটি সেই বিমানবন্দরের মেঝেতে ফেলে দিল। পেছন থেকে একজন মালয়েশিয়ান নেতা, এক্সকিউজ মি ম্যাম, আপনি কোথায় আপনার দরকারি কোনো কিছু ফেলে চলে গেছেন? প্রতিপক্ষ, এরপর নিশ্চয় আর ভেঙে বলে দিতে হয় না, কেন মালয়েশিয়াতে চাইলেই খালি পায়ে হেঁটে হেঁটে বেড়ানো যায় মাইলের পর মাইল, কিন্তু পায়ে কোনো ধুলো লাগে না। উনি কিন্তু কোনো সরকারি লোক কিংবা আইনের লোক ছিলেন না, উনি ছিলেন একজন মালয়েশিয়ার সাধারণ জনগণ, যিনি নিজ উদ্যোগে নিজ দেশকে এবং পরিবেশকে রক্ষার জন্য সেই কাজটি করেছিল এবং একজন বাংলাদেশিকে বুঝিয়ে দিয়েছিল যে নিজে চাইলেই আপনার পরিবেশ আপনি নিজেই রক্ষা করতে পারেন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পরিবেশ রক্ষায় আইন নয়, জনগণের ভূমিকাই মুখ্য। বিষয়ের পক্ষে বলছি। প্রতিপক্ষ বন্ধু, আজকে যদি আমরা আমাদের বিষয়ের দিকে লক্ষ্য করি তাহলে পরিবেশ রক্ষার আগে পরিবেশ দূষণ বা পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত, আমাদের পরিবেশ দূষণের মধ্যে পরিবেশের উপাদানসমূহ যেমন বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, এছাড়াও যেসব প্রাকৃতিক উপাদান যেমন নদী, বনভূমি, সমুদ্র এবং পাহাড় ইত্যাদির ক্ষতিগ্রস্ত হওয়াকেই আমরা বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আমাদের দেশের যে
পাহাড় কাটা সম্পর্কিত যে আইনটি এসেছে সেটি এসেছিল 1995 সালে। সে অনেক দিন আগের কথা, কিন্তু তারপর এর আগেও আমাদের যেমন পাহাড়টা ছিল, এখনো আমাদের পাহাড়গুলো অক্ষত আছে, কিছু কিছু জায়গায় যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো অক্ষত থাকতে পারছে শুধুমাত্র জনগণের সচেতনতার জন্য এবং জনগণের সংশ্লিষ্টতা আছে বলেই, জনগণ বুঝতে পারছে বলেই আমাদের এই পাহাড়গুলো এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারপর ধরি আমাদের বনভূমির কথা। আমাদের বনভূমি একটি দেশের 25% বনভূমি দরকার। এই 25% নিশ্চিত করতে পারে কিন্তু জনগণ। আইন প্রণয়ন করা হয়েছে এবং আইন রয়েছে, কিন্তু তাও সেটি আমরা মানছি না, আমরা সেটি আমলে নিচ্ছি না। আমরা একটি গাছ কাটলে দুটি গাছ কিন্তু লাগাচ্ছি না। আমরা যখন লাগানো শুরু করব এবং কিছু কিছু মানুষ লাগাচ্ছে বলেই আমরা এখন পর্যন্ত অক্সিজেনের সঠিক সরবরাহ পাচ্ছি এবং বেঁচে থাকতে পারছি। যদি এমনটা হতো যে সবাই গাছ কাটার পরে আর কোনো গাছ লাগাচ্ছে না বা নতুন করে গাছ রোপণ করছে না, তাহলে আপনি আমি এই মঞ্চে দাঁড়িয়ে বোধহয় বিতর্কই করতে পারতাম না, এতদিনে মাটির তলেই চলে যেতাম। তারপরে এরপরের কথায় আসি, আমাদের যে এরপরে আমরা আমাদের পরিবেশ রক্ষার জন্য কিভাবে জনগণ সচেতন ভূমিকা রাখছে সেটির ক্ষেত্রে একটি উন্নত বিশ্বের দেশ জাপানের কথাই উল্লেখ করতে চাই। জাপানের কথাটাই দেখুন, জাপানে যখন রাতের বেলা কোনো ট্রাফিক পুলিশ কিংবা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় থাকে না, তাও যখন রাস্তায় একটি রেড সিগন্যাল চলে, একজন জাপানি নাগরিক সে তার গাড়িটি থামায় এবং যখন সবুজ বাতি চলে তখন সে গাড়িটি ছেড়ে নিয়ে চলে যায়। এই জন্য তাকে সে যদি আইনটি অমান্য করতো, এই জন্য তার কিন্তু কোনো রকম ফাইন বা কোনো রকম শাস্তি পেতে হতো না। সে শুধুমাত্র তার নিজ তাগিদে, সে ছোটবেলা থেকে জেনে এসেছে যে রাস্তায় আইন মানতে হয়, সেই কারণে সে আইনটি মেনেছে এবং সেইভাবেই সে আইনটি মেনে এখন পর্যন্ত চলে আসছে। এখানে আপনার আইনের চাইতে জনগণ যখন সংশ্লিষ্ট হয়েছে, আমি নিজে যখন সংশ্লিষ্ট হয়েছি, তখন আমার পরিবেশ রক্ষা হয়েছে। আমার পরিবেশ রক্ষার জন্য অবশ্যই আমার নিজেকে বুঝতে হবে। আমি যখন বিশ্বাস করতে শুরু করব যে আমিই পারি আমার দেশকে বদলাতে, আমিই পারি আমার পরিবেশ এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী দিতে, তখনই হচ্ছে আমি আমার পরিবেশ রক্ষা করতে পারবো। সেই ক্ষেত্রে আইন আমি জানি কিংবা না জানি সেটি কোনো ভূমিকা রাখতেই পারে না। আমার যখন জনগণ এরপর আসি হাজারীবাগ ট্যানারির কথা। বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা কোথায় জানেন যে ট্যানারিটি সরিয়ে নেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে সাভারে একটি শিল্প এলাকা গড়ে উঠেছে, কিন্তু ট্যানারি মালিকদের সেখানে যাওয়ার কোনো উদ্যোগই আমরা দেখতে পাচ্ছি না। তারা প্রতিদিন 10,000 টাকা জরিমানা গুনতে রাজি, কিন্তু তাও সেখানে যাচ্ছে না। সেখানে আপনার আইন কিংবা সরকার কোন রকম ভূমিকাকে আসলে পালন করতে পারছে? যতদিন না পর্যন্ত ট্যানারির মালিক নিজ উদ্যোগে সেখানে যাবে, তারা নিজেরা অর্থ দিতে রাজি আছে, কিন্তু তারা তাও হচ্ছে আপনাদের আইন এবং আইন প্রণয়নকারী সংস্থাকে তারা জরিমানা গুনছে, কিন্তু তাও তারা সেখানে যাচ্ছে না। কারণ তাদের জনসচেতনতা, তাদের পরিবেশ রক্ষার যে তাগিদ, সেই তাগিদটি যতদিন না গড়ে উঠছে ততদিন তারা বোধহয় না সেখানে যাবে। এবং এখানে আপনাদের আইন কোনো ভূমিকা রাখতে পারছে না। শুধুমাত্র জনগণ যদি নিজে উদ্বুদ্ধ হয় তবে সে সেখানে যাবে এবং পরিবেশ রক্ষা হবে। এছাড়া আপনাদের দলের প্রথম বক্তা একটি কথা বলে গেছেন যে জনসচেতনতা কত বছরে হবে, কত দিনে হবে, সেটির একটি মাত্রা দেখানোর জন্য। কিন্তু বন্ধু, অনেক আগেই আপনাদের আইনগুলো প্রণয়ন হয়ে আছে, আইন প্রয়োগ করারও চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটার কোনো ফলাফল দেখতে পারিনি। সুতরাং পরিবেশ রক্ষায় আইন নয়, জনগণই মুখ্য ভূমিকা পালন করছে। সেটি মেনে নিয়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে শুনবো বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সামিম রহমানের বক্তব্য দিবে সামিম রহমান। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিদ্যুৎ চাট মণ্ডলী, উপস্থিত সুধী সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পরিবেশ রক্ষায় আইন নয়, জনগণের ভূমিকাই মুখ্য। আমি এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমত মাননীয় সভাপতি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ক্যান্টনমেন্টের উদাহরণের কথা। ক্যান্টনমেন্ট একটি এমন এলাকা যেখানে কিনা সকল ধরনের আইন মানা হয়, বিধিনিষেধগুলো সম্পূর্ণভাবে লক্ষ্য করে সেগুলো পালন করা হয়। একটি 100 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে একটি গাড়ি যখন সেই
ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে প্রবেশ করার জন্য ঢুকে তখন যখন একটি সেনাবাহিনীকে দেখতে পায় তখন কিন্তু সেনা সদস্যকে দেখে তার ওই 100 বেগের যে গতিবিধি আছে সেটা কিন্তু সে 40-এ নামিয়ে আনে। কেননা সেই সেনা সদস্যের যে আইনের যে ব্যাপারটি রয়েছে, আইনের যে প্রয়োগের ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু সে দেখতে পায়। এছাড়া যদি আমরা লক্ষ্য করি তাহলে আজকে আমরা পথে ঘাটে যেসব ফিটনেসবিহীন গাড়ি রয়েছে সেগুলো যখন কোনো পুলিশ সদস্যকে দেখতে পায় তখন সেই আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পেয়ে সেই ফিটনেসবিহীন গাড়ি কিন্তু সে অন্য কোনো পথ অবলম্বন করতে চায়, অর্থাৎ সে যেন সেই ফিটনেসবিহীন গাড়ির চালকটি যেন সেই পুলিশের কাছে ধরা না পড়ে যায় এবং সেই ফিটনেসবিহীন গাড়ি দ্বারা যে পরিবেশ দূষণের যে মূল উপকরণটি অর্থাৎ যে কালো ধোঁয়াটি রয়েছে সেটি যাতে বন্ধ হয়ে যায়, এজন্য সে বন্ধ না হয়ে যায় সেটির জন্য সে কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করে। অর্থাৎ যে চালকটি রয়েছে সে কিন্তু জানে যে তার গাড়ি দ্বারা কিন্তু কালো ধোঁয়াটি নির্গত হচ্ছে, কিন্তু তবুও সে এই পুলিশি যে পাহারা রয়েছে সেটিকে উপেক্ষা করে চালিয়ে যায়, কেননা সে এই বিষয়ে সচেতন না। এছাড়া আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সচেতন না কেননা তার এই বিষয়ে আইন সম্বন্ধে কোনো ধারণাই নেই। যদি যে ধারণা রয়েছে সেই ধারণা তাকে এই কাজটি করতে বিরত রাখে না। এছাড়া যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বহির্বিশ্বের একটা উদাহরণ দিতে যাচ্ছি, সিঙ্গাপুর, যেখানে কিনা কোনো প্রকাশ্যে যদি ধূমপান করা হয় তাহলে সেই ধূমপানের কারণে তাকে জরিমানা দিতে হয়, অথচ সেই দেশে কিন্তু এই যে আইনটি রয়েছে সেটি কিন্তু প্রয়োগ হচ্ছে এবং সেটি কিন্তু মানা হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি মানা হচ্ছে না, কেননা মানুষ সেই আইনকে উপেক্ষা করে সেই অপরাধগুলো চালিয়ে যাচ্ছে। যেই পরিবেশ দূষণটি মানুষ নিজেই করছে, সেই মানুষগুলো কিভাবে সচেতন হয়ে আবার সেই পরিবেশকে রক্ষা করার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে, এটি মাননীয় বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। এছাড়া আমরা বলতে পারি যে বনদস্যু বা জলদস্যু রয়েছে যারা কিনা সুন্দরবনের এলাকার মতো বা খাগড়াছড়ি বান্দরবনের পাহাড়ি এলাকার মতো জায়গাগুলোতে বিভিন্ন ধরনের বন বিচার করছে বা জলের বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে, সেই সকল যে জলদস্যু বা বনদস্যু রয়েছে তাদেরকে আটকানোর জন্য কারা এগিয়ে আসছে? কোনো জনগণ কিন্তু এগিয়ে আসছে না। কোস্টগার্ড তারা এসে আইন প্রয়োগের মাধ্যমে কিন্তু এই সকল কার্যক্রমগুলো পরিচালনা করছে এবং পরিবেশ রক্ষায় তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া বিভিন্ন ধরনের যে জনগণ বিভিন্নভাবে রাষ্ট্রের কাছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চেয়ে থাকে, এই জন্য রাষ্ট্র কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো দেয়, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এমন হয় যেগুলোর কারণে রাষ্ট্রের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, অর্থাৎ পরিবেশ দূষণ হতে পারে। জনগণের চাহিদা মেটানোর জন্যই কিন্তু সরকার বাধ্য হয়ে এই পরিবেশ দূষণ করতে বাধ্য হচ্ছে, অর্থাৎ কোনো ক্ষেত্রে এই দুইটিকে উপেক্ষা করার জন্য দুইটিকে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রাখার জন্য মাঝে মাঝে সরকার কিন্তু পরিবেশ দূষণের মতো কাজ করতে বাধ্য হচ্ছে। এছাড়া বলতে চাচ্ছি যে মোবাইল কোডের কথা। মোবাইল কোড যখন রাস্তার মধ্যে বসে তখন কিন্তু বিভিন্ন ধরনের যেসব যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু দেখতে পায়, এগুলো দেখে তারা যখন উপেক্ষা করার চেষ্টা করে তখন কিন্তু পারে না। কেন পারে না? কেননা মোবাইল কোড বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যেসব ফিটনেসবিহীন গাড়িগুলোকে উচ্ছেদ করছে কিংবা যেসব আইন বিরোধী কাজ করছে, অর্থাৎ যেগুলো কিনা মানুষকে পরিবেশ দূষণ করছে, এই সকল কাজ, অর্থাৎ যেমন হর্ন বাজানো বা বিভিন্ন ধরনের যেসব কাজ, এগুলো কিন্তু বিরত রাখছে এই মোবাইল কোড। অর্থাৎ এই সকল বিভিন্ন ধরনের উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারি যে আইনের প্রয়োগের দ্বারাই কিন্তু একমাত্র এই পরিবেশ দূষণ রক্ষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। তাই আজকে আমি এই জোর গলায় বলতে চাচ্ছি যে জনগণের ভূমিকার চেয়ে আইনের ভূমিকা পরিবেশ রক্ষায় মুখ্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকলকে। এখন এই পর্যায়ে বক্তব্য দিবে পক্ষ দলের দলনেতা তৌহিদুর রহমান আলী। মাননীয় সভাপতি, ক্লাস 4 ক্লাস 5 এর একটি বাচ্চা যখন প্রতি বছরই মাননীয় সভাপতি পরিবেশ দিবসে র্যালি করে আসে, ঠিক তখনই মাননীয় সভাপতি তার সামনে কিছু কথা বলা হয়, তার সেই কথাগুলো অনুধাবন করতে না পেরে সে সেই বিদ্যালয়ে এসে মাননীয় সভাপতি একটি কলার ছোটলা, একটি কলার পোশাক অথবা একটি ছোটলা বিদ্যালয়ের আঙিনায় ফেলে সেই বিদ্যালয়ের পরিবেশটিকে নষ্ট করছে মাননীয় সভাপতি। ঠিক তেমনিভাবে মাননীয় সভাপতি সেই বাচ্চাগুলো দিনের পর দিন নষ্ট করে যাচ্ছে পরিবেশ। তাদেরকে কি মাননীয় সভাপতি আমার বিপক্ষ দল কোনো আইনের বিদ্যালয়ে ভর্তি করিয়ে সেখানে আইনের বই পড়াবে? প্রশ্ন রয়ে গেল তাদের কাছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিতর্কের মাঝে আমি কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয় পরিবেশ রক্ষায় আইন নয়, জনগণের ভূমিকাই মুখ্য। লক্ষ্য করুন মাননীয় সভাপতি,
আইন বাংলাদেশে আগেও ছিল, বর্তমানে রয়েছে। 1995 পরিবেশ রক্ষার যে আইনটা রয়েছে মাননীয় সভাপতি, 1995 সেই আইনে 6 এর ক অনুচ্ছেদে রয়েছে পলিথিন বাজেয়াপ্ত, পলিথিন বাজারজাতকরণ, পলিথিন বিক্রিকরণ এবং পলিথিন সংগ্রহ সহ সকল কাজ নিষিদ্ধ মাননীয় সভাপতি, এবং তা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। কিন্তু তারপরে মাননীয় সভাপতি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন শপিং কমপ্লেক্সে, বিভিন্ন বাজারে মাননীয় সভাপতি অহরহ বিক্রি হচ্ছে পলিথিন মাননীয় সভাপতি। পলিথিনের সরাসরি মাটি, উর্বর মাটি নষ্ট হয়ে যাচ্ছে মাননীয় সভাপতি, সেই সাথে পরিবেশ দূষিত হচ্ছে। এখানে আইন থাকা সত্ত্বেও, আইন রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও তাদের চোখের সামনে দিয়ে মাননীয় সভাপতি সবকিছু হয়ে যাচ্ছে মাননীয় সভাপতি। আমি যখন আমার ব্যক্তিগত উদ্যোগে যখন আমি বলবো আমি যখন পলিথিনকে বর্জন করবো মাননীয় সভাপতি, পলিথিনকে যখন আমি আর গ্রহণ করবো না, ঠিক তখনই বাধ্য হয়ে মাননীয় সভাপতি যারা পলিথিনের ব্যবসার কাজে জড়িত, পলিথিন মজুদের কাজে যারা জড়িত, তারা পলিথিনটি আর মজুদ করবে না, পলিথিনটি আর বাজারজাতকরণ করবে না। ঠিক তখনই মাননীয় সভাপতি আপনি মাননীয় সভাপতি এখানে পরিবেশ রক্ষায় অনেকাংশে মাননীয় সভাপতি পরিবেশ রক্ষা হয়ে যাবে। ধূমপানের কথা বলতে চাই, আমার দলের বন্ধুরাও বলে গেছে মাননীয় সভাপতি, ধূমপানের জন্য নির্দিষ্ট পরিমাণ আইন থাকা সত্ত্বেও মাননীয় সভাপতি পথে ঘাটে বাংলাদেশের অহরহ এখনই জনসম্মুখে ধূমপান করা হচ্ছে। সেই আইনটি আজকে এই ধূমপানকে রোধ করার জন্য কতটুকু কার্যকর ভূমিকা পালন করে আসছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন একটি বিষয়, আইন প্রণয়নে যদি মাননীয় সভাপতি প্রণয়নের মাধ্যমে যদি একটি বিশেষ সমস্যার সমাধান হয়ে যেত মাননীয় সভাপতি, তাহলে সরকার কেবল আইন প্রণয়নই করে বসে থাকতো, তার সেই আইনটিকে মানুষের জনকল্যাণ কতটুকু কার্যকর রাখে, সেই আইনটি মানুষের কতটুকু কাজে আসবে, অদূর ভবিষ্যতে সেই আইনটি কি করতে যাচ্ছে, সেই বিষয়গুলো জানানোর জন্য বিভিন্ন কর্মশালা, ওয়ার্কশপ, সেমিনার এবং বিভিন্ন বিজ্ঞাপন মাননীয় সভাপতি বিভিন্ন টিভি মিডিয়াগুলোতে প্রচার হতো না। কেবলমাত্র আইন প্রণয়ন করেই মাননীয় সভাপতি তার মধ্যে বন্দী এবং সীমাবদ্ধ থাকতো। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আইন কখন আসে মাননীয় সভাপতি? মানুষের কল্যাণের জন্য, মানুষের হিত করার জন্য এবং কল্যাণ করার চিন্তা ভাবনা থেকে কিন্তু আইনের উৎপত্তি হয় মাননীয় সভাপতি। এখন মাননীয় সভাপতি আমার যে চাহিদা রয়েছে, সেই চাহিদা যদি আমি পেয়ে যাই, আমার চাহিদা যদি পরিপূর্ণ হয়ে যায়, আমার যে আকাঙ্ক্ষা তা যদি মিটে যায় মাননীয় সভাপতি, কখনোই আমি কোনো আন্দোলনে বা কোনো সিদ্ধান্তে এবং সরকারের কোনো সিদ্ধান্তে বা কোনো আইনের বিপক্ষে আমি যাব না। যতক্ষণ না পর্যন্ত মাননীয় সভাপতি আমি আমার আকাঙ্ক্ষা পূরণ করতে না পারছি, আমি আন্দোলনে যাবো, আমি আমার অধিকার আদায় সচেষ্ট হবো মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি বাংলাদেশে 2012-তে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের 2000 বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের 2010-এ মাননীয় সভাপতি যেটি রয়েছে সেটি হচ্ছে নদীর ক্ষতি হবে সেই সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান নদীর উপর এলাকায় দেওয়া যাবে না এবং নদী সম্মুখীন হবে এইরকম কোনো কাজ করা যাবে না। কিন্তু তারপরে অহরহ নদী থেকে বালু উত্তোলন চলছে মাননীয় সভাপতি, চলছে নদী ভরা চলছে মাননীয় সভাপতি। সেই নদী ভরা এবং নদী থেকে বালু উত্তোলনের বিপক্ষে নদী বাঁচাও আন্দোলন শুরু হয়েছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আপনার সেই নদীর আইনটি যদি আজকে নদীকে পরিপূর্ণ রাখতে পারতো, নদীর গতিপথকে সুন্দর রাখতে পারতো, তবে আমরা আজকে মাননীয় সভাপতি আইন প্রণয়নের পরে বাংলাদেশে প্রায় 1000 কোটি হারাতাম না মাননীয় সভাপতি। আমরা 1000 কোটি হারিয়েছি। চিরন্তন এবং কষ্টদায়ক হলো সত্য, বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছে অনেক মনোরম নদী, বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছে অনেক নদী মাননীয় সভাপতি। দুঃখজনক হলো সত্য, এই নদীটি বিলীন হয়েছে কেবলমাত্র জনগণের সচেতনতার অভাবে। আইন আগেও ছিল, বর্তমানে আছে মাননীয় সভাপতি, কিন্তু সেই আইনটি যথাযথ প্রয়োগের কারণে মাননীয় সভাপতি নদী বিলীন হচ্ছে এবং নদী বাঁচানোর বিভিন্ন সংগঠনগুলো এগিয়ে আসছে নদীকে বাঁচানোর জন্য। আইন থাকার পরেও মাননীয় সভাপতি আইন থাকার পরেও যে এখানে আন্দোলনের উৎপত্তি হচ্ছে, তাহলে বুঝতে হবে আইন সেখানে ব্যর্থ হয়েছে। তাই সেই আইন ব্যর্থ আইনকে সচল এবং বেগবান করার জন্য সেখানে জনগণ এগিয়ে এসেছে এবং জনজোয়ার তৈরি করার চেষ্টা করছে মাননীয় সভাপতি। হয়তো মাননীয় সভাপতি তা অনেকাংশে সফল করতে পারবে মাননীয় সভাপতি। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের প্রতিপক্ষ বন্ধুরা বলে গেছে যে ফিটনেসবিহীন গাড়ি যেগুলো ঢাকার পথে চলছে, সেই গাড়িগুলো অনেকাংশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখে তারা মাননীয় সভাপতি থমকে যাচ্ছে। আমার কথা তাই মাননীয় সভাপতি, ফিটনেসবিহীন গাড়ি ঢাকায় চলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরছে, পরে জরিমানা করছে, ছেড়ে দিচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা দিনকে দিন বাড়া ছাড়া কমছে না মাননীয় সভাপতি। ততক্ষণ না পর্যন্ত সেই চক্রটা, যতক্ষণ না পর্যন্ত জনগণ নিজের উদ্যোগে সচেষ্ট না হয়ে, সচেতন না হয়ে সেগুলোকে বন্ধ করার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে মাননীয় সভাপতি। যখন জনগণ এগিয়ে আসবে, জনগণ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, ঠিক তখনই ফিটনেসবিহীন গাড়িগুলো চলে আসবে। আরেকটি বিষয় লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বর্তমান বাংলাদেশে একটি দেশের আয়তনের তুলনায় 25 ভাগ বনভূমি থাকা দরকার, কিন্তু মাননীয় সভাপতি বাংলাদেশে রয়েছে মাত্র 17 ভাগ বনভূমি। মাননীয় সভাপতি সরকারি যে জায়গাগুলো রয়েছে, সরকারি যে স্থানগুলো রয়েছে, সেই স্থাপনার দিকে যদি সবগুলোতে যদি মাননীয় সভাপতি আপনি সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ করেন, তারপরে মাননীয় সভাপতি বাংলাদেশের 25% বনভূমির যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি মাননীয় সভাপতি বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না। তার জন্য প্রয়োজন ব্যক্তিগত উদ্যোগে মাননীয় সভাপতি বনভূমি, ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানো মাননীয় সভাপতি। কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন যে সম্পত্তিগুলো রয়েছে, আপনার বাংলাদেশের এমন কোনো
আইনটি তারা তৈরি করতে পারবে যে আইনে মাননীয় সভাপতি তাকে বাধ্য করা হবে যে তার সপ্তাহ 100 ভাগ জায়গার 100 ভাগেই মাননীয় সভাপতি গাছ লাগাতে হবে, তা কখনোই করা সম্ভব নয় মাননীয় সভাপতি। সে যদি নিজে সচেষ্ট হয়, মাননীয় সভাপতি নিজে সচেতনতা আসে, পরবর্তী প্রজন্মকে যদি একটি ভালো সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় তার মধ্যে ব্যক্ত হয় মাননীয় সভাপতি, তার মধ্যে যদি জাগ্রত হয় একটু সুন্দর সোনার বাংলা করার মাননীয় সভাপতি, ঠিক তখনই সে এগিয়ে আসবে, তখনই তার মধ্যে মূল্যবোধ জাগ্রত হবে এবং ঠিক তখনই সে মাননীয় সভাপতি আইন থাকা সত্ত্বেও সে মাননীয় সভাপতি নিজে থেকে এগিয়ে আসার পরে পরিবেশকে রক্ষা করতে হবে। উপলব্ধি করার চেষ্টা করুন পরিবেশ রক্ষায় আইন নয় জনগণের ভূমিকা মুখ্য। মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে। পক্ষ দলের দলনেতার বক্তব্য শুনছিলাম, কাজেই এবার বিপক্ষ দলের দলনেতার বক্তব্য দেবার পালা। বক্তব্য দেবার জন্য অনুরোধ করছি কানিজ মেহজাবিন মেহের তোরসাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। আমাদের আজকের বিতর্কের বিষয় পরিবেশ রক্ষায় আইন নয় জনগণের ভূমিকায় মুখ্য। বিপক্ষে বলছি মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, আজ আমরা এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন 21 শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিবেশ রক্ষা করা। আজ আমরা দুটি দলই একটি জায়গায় সম্মত, সেটি হচ্ছে আমরা পরিবেশকে রক্ষা করতে চাই। এখন সেই ক্ষেত্রে জনগণের ভূমিকা মুখ্য, জনগণের ভূমিকাই মুখ্য হবে নাকি আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন মুখ্য হবে, সেটি আজকে আমাদের বিতর্কের বিষয়। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ দল যে জায়গা থেকে বিতর্কটি করলেন সেটি হচ্ছে এটা হবে সেটা হবে, আমরা জনগণকে সচেতন করব, কিন্তু মাননীয় সভাপতি সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কবে নাগাদ জনগণকে সচেতন করতে পারবো আর কবে আমরা এই পরিবেশকে রক্ষা করতে পারবো? যেখানে আমাদের পরিবেশ অনেকটাই আজকে হুমকির সম্মুখীন। তারা বলেছে জনগণকে সচেতন করলে পরিবেশ আমরা রক্ষা করতে পারবো, কিন্তু মাননীয় সভাপতি একটু দেখুন, জনসচেতনতার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন শিক্ষা, সুশিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ। এই জিনিসগুলো তারা কিভাবে একজন মানুষের মধ্যে তৈরি করবে সেটা কিন্তু আজকে তারা বলে যায়নি মাননীয় স্পিকার। মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন, আমরা একটি তৃতীয় বিশ্বের দেশ, এই তৃতীয় বিশ্বের দেশে প্রতিটি মানুষ যখন দৈনন্দিন যুদ্ধ করে দুবেলা দুমুঠো ভাতের জন্য, দুবেলা দুমুঠো আহারের জন্য, সেখানে তাদের মাথায় আইনের কঠোর প্রয়োগটা আগে আসবে নাকি জনসচেতনতা আগে আসবে
বক্তাদের বক্তব্য শুনছিলাম। গঠনমূলক পর্বের বক্তব্য এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও আরো একটি সুযোগ রয়ে গেছে, অর্থাৎ যুক্তি খণ্ডন পর্ব, যেখানে আমরা দলনেতাদের কাছ থেকে আরো 3 মিনিট করে একই বিষয়ে তাদের বক্তব্য শুনব। এ পর্যায়ে প্রথমেই আমি পক্ষ দলের দলনেতা তৌহিদুর রহমান আদিলকে অনুরোধ করছি যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমাকে এই যুক্তি খণ্ডন পর্বে কিছু সুযোগ দেওয়ার জন্য মাননীয় সভাপতি লক্ষ্য করুন। প্রতিপক্ষের গুণী শিক্ষকই বলে দিয়েছেন মাননীয় সভাপতি যে কঠোর আইনের প্রয়োগের অভাবে মাননীয় সভাপতি নদীগুলোকে ভরাটের হাত থেকে বাঁচানো সম্ভব হচ্ছে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি এখানে কি পরিষ্কার হচ্ছে মাননীয় সভাপতি, কঠোর যে আইনটি সেটি প্রয়োগ হচ্ছে না মাননীয় সভাপতি। তার মানে আইন এখানে কোনো কার্যকর কোনো ভূমিকাই পালন করতে পারছে না মাননীয় সভাপতি। তার বিপরীতে মাননীয় সভাপতি নদী বাঁচাও আন্দোলন জনগণ নিজ দায়িত্বে তারা এগিয়ে এসে মাননীয় সভাপতি তার ভরাট থেকে মাননীয় সভাপতি ভরাটের হাত থেকে রক্ষা করছে এবং নদীকে মাননীয় সভাপতি কিভাবে বাঁচানো যায় তা নিয়ে চিন্তা করছে মাননীয় সভাপতি। তিনি আরো বলে গেছেন মাননীয় সভাপতি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি ঘোষণার পর থেকে আমি ফরমালিন মেশানো বন্ধ হয়ে গেছে মাননীয় সভাপতি। তিনি কিভাবে শুরু হলেন মাননীয় সভাপতি বা কিভাবে তিনি নিশ্চিত হলেন মাননীয় সভাপতি যে সমগ্র বাংলাদেশে ফরমালিন মেশানো আদৌ বন্ধ হয়েছে মাননীয় সভাপতি, যেহেতু সেইখানে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সমীক্ষা প্রকাশ করা হয়নি, তাই তিনি কিভাবে তা বলতে পারছেন মাননীয় সভাপতি। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় হচ্ছে পরিবেশ রক্ষায় আইন নয় জনগণের ভূমিকাই মুখ্য। তিনি আজকে প্রতিপক্ষ বন্ধুরা সমগ্র বিতর্ক জুড়ে মাননীয় সভাপতি একটা জিনিসই প্রমাণ করতে চেয়েছে জনগণের ভূমিকা থেকে আজকে আইন মুখ্য মাননীয় সভাপতি। কিন্তু আমি বলতে চাচ্ছি আজকে মাননীয় সভাপতি যে জনগণের ভূমিকা ছাড়া আইনের বাস্তবায়ন করা মাননীয় সভাপতি সেটি সম্ভব কিনা মাননীয় সভাপতি। জনগণের ভূমিকা ছাড়া মাননীয় সভাপতি আইনের বাস্তবায়ন তো সম্ভব নয় মাননীয় সভাপতি। ধরুন মাননীয় সভাপতি আজকে মাননীয় সভাপতি একজন পরিবেশের ক্ষতি হবে মাননীয় সভাপতি এমন একটি কাজ করলো মাননীয় সভাপতি। এখন আইন প্রণয়নকারী বা আইন প্রয়োগকারী কোন সংস্থা এসে যদি তাকে মাননীয় সভাপতি জনসমক্ষে জিজ্ঞাসা করে যে কাজটি কে করেছে মাননীয় সভাপতি, জনগণ যদি পরিবেশ রক্ষার জন্য এগিয়ে এসে মাননীয় সভাপতি সেই চিন্তা করে মাননীয় সভাপতি তাকে ধরিয়ে দেয় মাননীয় সভাপতি, সেই সাহসটুকু প্রদর্শন করে মাননীয় সভাপতি, সেই ভূমিকাটুকু পালন করে, তবেই কেন মাননীয় সভাপতি আইনের কঠোর বাস্তবায়ন সম্ভব হয় মাননীয় সভাপতি। ঠিক তেমনিভাবে মাননীয় সভাপতি প্রতিটি ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ এবং আইনের যে বাস্তবায়ন সেটি সম্ভব করার জন্য কিন্তু মাননীয় সভাপতি জনগণের একটি ভূমিকার প্রয়োজন রয়েছে মাননীয় সভাপতি। জনগণের সেই ভূমিকাটি যদি জনগণ পালন না করে, নিজ দায়িত্বের দিকে যদি তারা এগিয়ে না আসে মাননীয় সভাপতি, এবং যারা আইন প্রয়োগ করবে সেই সংস্থাকে যদি তারা পরিবেশের বিপর্যয় ঘটছে এমন কোনো কাজ করছে সেই সম্পর্কে অবহিত না করে মাননীয় সভাপতি, তবে তারাও তাদের কাজটি ঠিকমতো করতে পারবে না। তাই মাননীয় সভাপতি বলতে চাচ্ছি পরিবেশ রক্ষায় আইন নয় মাননীয় সভাপতি জনগণের ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ সভাপতি। আদিলের দিয়ে যাওয়া আমাদের অকাট্য যুক্তিগুলো শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম। কখনো মনে হচ্ছিল আসলে হয়তো তার কথাটি ঠিক, কিন্তু পর মুহূর্তেই রয়ে গেছে আমাদের বিপক্ষ দল। আমরা এবার দেখি বিপক্ষ দলের দলনেতা কানিজ মেহজাবিন মেহের তোরসা যুক্তি খণ্ডন পর্বে আমাদেরকে কি বলে। এবারে যুক্তি খণ্ডন পর্ব উপস্থাপন করছে কানিজ মেহজাবিন মেহের তোরসা। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবারও বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে প্রতিপক্ষ দলের দলনেতা আমাদের দলীয় অবস্থানটি বুঝতে পারেনি। আমরা কিন্তু কখনো বলিনি যে আমরা জনগণকে ছাড়াই শুধুমাত্র আইন নিয়ে এগিয়ে যাব। আমরা বলেছি জনগণ থাকবে, কিন্তু পরিবেশ রক্ষার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে হচ্ছে আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন। তিনি বলে গেলেন আমরা এমন কোন পরিসংখ্যান দেখিয়ে যেতে পারিনি যেটা আসলে নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আমি ফরমালিন মেশানো বন্ধ হয়ে গেছে। তারা কি এমন কোন সমীক্ষা দেখিয়ে যেতে পেরেছেন যার মাধ্যমে নদী বাঁচাও যে আন্দোলনের কথা তারা বলছেন, এই নদী বাঁচাও আন্দোলনে আমরা নদী বাঁচাতে পেরেছি? আমরা কিন্তু জানছি যে 1000 নদী অলরেডি আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে তারা কিন্তু কোনো পরিসংখ্যান দেখিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আরো একটা বিষয় সেটি হচ্ছে তারা বলছেন আইন আছে, একজন জনগণ যদি নিজের সচেতন হয়ে একজন অপরাধীকে ধরিয়ে না দেয় সেক্ষেত্রে আইন আসলে কতটুকু ভূমিকা পালন করবে। মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন, আজকে আমরা একটি সমাধানের লক্ষ্যে বিতর্ক করছি, সেটি হচ্ছে আমরা ফলাফল চাই, ফলাফল হিসেবে আমরা চাই পরিবেশকে রক্ষা করতে। আজ আমরা অনেক জনসচেতনতা করলাম, অনেক মানববন্ধন করলাম, যতক্ষণ না পর্যন্ত আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো ততক্ষণ আসলে আমাদের সমাধানটি আসবে না। আর এই সমাধানটি আসবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে। তাই আজ এই মঞ্চে আবার প্রমাণিত হয় যে জনগণের ভূমিকা পরিবেশ রক্ষার ক্ষেত্রে মুখ্য নয়, বরং মুখ্য আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। দুদলের দলনেতার যুক্তি খণ্ডন পর্ব উপস্থাপনের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে গেল আমাদের নমুনা বিতর্ক। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে উপস্থিত থাকা সম্মানিত বিচারকদের মূল্যবান কিছু বক্তব্য শুনব। কার্তিক বৃন্দ, এতক্ষণ তোমরা বলছিলে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে পরিবেশ রক্ষায় আইন নয় জনগণের ভূমিকাই মুখ্য। আমরা শুনছিলাম পক্ষ দল বিপক্ষ দল দুদলের কথা। এখন আমরা শুনবো আমাদের মাঝে উপস্থিত সম্মানিত বিচারকদের
কি মন্তব্য এই বিষয়ে বা তারা কি ভাবছেন এবং পুরো বিতর্কটা জুড়ে বা বিতর্কটা নিয়ে তাদের মন্তব্য বা মূল্যায়নটা আসলে কি। আমরা বিচারক হিসেবে আমাদের মাঝে পেয়েছি উত্তম রায়, মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা, SM গ্রুপ এবং জাতীয় টেলিভিশন বিতর্ক চ্যাম্পিয়ন। ধন্যবাদ আজকে বিতর্কের মাননীয় সভাপতিকে, আমার খুব প্রিয় বিতর্কিক বর্ণা আপা। বিতর্কের মূল্যায়ন আমি খুব অল্প সময় করব। আজকে দুই দলই বিতর্ক খুব ভালো করেছে। আমি যেটা বলবো যে পক্ষ দল যখন যুক্তি খণ্ডন করেছে, যুক্তি খণ্ডন পর্বে এসে তারা নতুন নতুন যুক্তি দেওয়ার চেষ্টা করেছে। একই সঙ্গে বিরোধী দলীয় যে নেতা রয়েছেন তিনিও একই কাজ করেছেন, নতুন একটা যুক্তি দিয়েছেন। কোনো বিতর্কেই যুক্তি খণ্ডন পর্বে কোনো নতুন যুক্তি দেওয়া যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। বেশিরভাগ বক্তার ক্ষেত্রে আমি দেখেছি যে তারা মাননীয় সভাপতি শব্দগুলো অনেকবার বলছে, এটা বলা যাবে না। আর আমাদের মাথায় রাখতে হবে যে আজকের বিতর্কটা মূলত ছিল যে আমরা পরিবেশের যে ক্ষতি সেটা আমরা হতে দিব না। এটা দুই দলই একমত, পক্ষ দল এবং বিপক্ষ দল দুইজনই একমত। এখানে যেটা ছিল যে আসলে এই পরিবেশের সবকিছু ক্ষয়ক্ষতি সেটাকে কমাতে পারে কে, সেটাকে রোধ করতে পারে কে, সেটা পক্ষ দল বলেছে জনগণের কথা এবং বিপক্ষ দল বলেছে আইনের কথা। আমাদেরকে উদাহরণ দেখাতে হবে যে জনগণ পেরেছে, এরকম অনেকগুলো উদাহরণ আমাদেরকে দেখাতে হবে। জনগণ পেরেছে অথবা জনগণের কোনো একজন প্রতিনিধি পেরেছে। বিশ্বে এরকম অনেকগুলো উদাহরণ আছে। আমরা অনেকজনের নাম বলতে পারতাম যারা পরিবেশ দূষণে, যারা পরিবেশ রক্ষায় খুব কার্যকরী কাজ করেছে। আজকে বিতর্কে আসতে পারতো যে আন্তর্জাতিক বহু যে সংস্থা আছে বা যে চুক্তিগুলো হয়েছে, যেমন কিয়োটো প্রোটোকল চুক্তি, বর্তমানে এবার যে জলবায়ু সম্মেলনগুলো হলো, অথবা জাতিসংঘ জলবায়ু বিষয়ক যে সংস্থা আছে তাদের রিপোর্টগুলো হয়তো আসতে পারতো, যে তাদের রিপোর্টে আমরা হয়তো দেখতে পারতাম যে মানে বাংলাদেশে বা গোটা বিশ্বে এই পরিবেশ দূষণ বা পরিবেশ ক্ষয় রোধে জনগণ কতটুকু ভূমিকা পালন করেছে। আসতে পারতো বাংলাদেশের পরিবেশ আন্দোলন বাপার কথা, আসতে পারতো বেলার কথা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যে লয়ার্স অ্যাসোসিয়েশন আছে তাদের কথা। অর্থাৎ এই উদাহরণগুলো দেখালে হয়তো অনেকগুলো উদাহরণ দেখিয়ে আমরা প্রমাণ করতে পারতাম যে আসলে জনগণের ভূমিকা বেশি ছিল নাকি আইনের ভূমিকা বেশি ছিল। সর্বসাকুল্যে বিতর্ক খুবই ভালো হয়েছে। আমরা খুব ছোটখাটো সমস্যাগুলো ছাড়া বিতর্কটা অসম্ভব ভালো হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন নুরানা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে নুরানা ছিল সাবেক সভাপতি রোকেয়া বিতর্ক অঙ্গন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি এবার কিছু বলবার জন্য নুরানাকে বলছি। আজকের বিতর্কের যে বিষয়টি ছিল পরিবেশ রক্ষায় আইনে জনগণের ভূমিকাই মুখ্য, এখানে দুই দল থেকে একটি জায়গায় এসেছে। যেহেতু এটি সংসদীয় বিতর্ক নয়, সনাতনী বিতর্ক, এই কারণে অনেক কিছু পয়েন্ট অফ ইনফরমেশন, অর্ডার ইত্যাদি তোলার কোনো সুযোগ ছিল না। শুধুমাত্র বক্তব্যের মাধ্যমে একজন আরেকজনের যুক্তি খণ্ডন করার সুযোগ ছিল। এবং একটা জায়গায় আমার খুব ডান দিকে একটা জায়গায়, সেটি হচ্ছে ক্ষেত্র তৈরি করে দেওয়া। মানে সংসদীয় বিতর্কটা আমরা করে থাকি কত দিনের মধ্যে করব, কত মাসের মধ্যে করব ইত্যাদি। তো এখানে আসছে জনগণের সচেতনতা কত দিনের মধ্যে করব, অথবা আইন প্রণয়ন অথবা আইনের বাস্তবায়ন কতদিনের মধ্যে করে পরিবেশ রক্ষা করব। তো সেই জায়গায় একটা জিনিস বলার জায়গা ছিল বিতর্কিকদের, যে আসলে সচেতনতা তৈরি হয়ে গেছে অথবা আইন হয়ে গেছে। তো এই জায়গাটা মনে হচ্ছে ক্ষেত্রের বিষয়টা দুই পক্ষ দল থেকেই বলার জায়গা ছিল। বিচারক হিসেবে সমন্বয়ে এসে আমি বলবো যে পরিবেশ রক্ষায় শুধু আইন অথবা শুধু জনগণ নয়, দুজনের সমন্বিত প্রচেষ্টায় পরিবেশ রক্ষা করা সম্ভব। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতিকে এবং উপস্থিত সবাইকে। প্রিয় তার্কিকরা, আমরা শুনলাম আমাদের দুজন বিচারকের মূল্যায়ন, সেই সাথে আমরা আজকে উপভোগ করলাম একটা চমৎকার নমুনা বিতর্ক। আমরা আজকে একদম এই আয়োজনের শেষ অংশে এসে দাঁড়িয়েছি। নিজে একজন তার্কিক হিসেবে আজকের বিতর্কের অনেক মূল্যায়ন বা অনেক তথ্য শোনার পরে সেই দিকে আমি আর যাচ্ছি না। সমন্বয় তো অবশ্যই থাকতে হবে। একটা দলে তিনজন বক্তা, সেটা সংসদীয়তেই হোক সনাতনীতেই হোক, তিনজন বক্তার কথার মধ্যে যদি মিল না থাকে, সমন্বয় না থাকে, তাহলে কিন্তু সেটা একটা দলীয় কাজ হবে না। আর মনে রাখতে হবে বিতর্ক কিন্তু আমি নই, আমরা, এবং আমাদের সবসময়ের শক্তি, আমাদের সারা জীবনের শক্তি কিন্তু হচ্ছে আমরা। যখন আমি বলি তখন আমি দুর্বল, যখন আমরা হই তখন আমরা শক্তিশালী। তো যাই হোক, আজকে আসলে সব দিকে খুব সুন্দর একটা নমুনা বিতর্ক আমরা উপভোগ করলাম। যেহেতু এটি কোনো প্রতিযোগিতা নয়, তারপরেও আমরা নম্বর দিয়েছি, কিন্তু প্রতিযোগিতা না থাকার কারণে এখানে আমরা বিজিত বা বিজয়ী ঘোষণা করছি না।
যে আমরাই সিদ্ধান্ত নিব আজকে যে 3-6 জন পক্ষ এবং বিপক্ষে বলেছে তাদের মধ্যে কারা আসলে জয়ী হয়েছে, কার কথা আসলে আমাকে বেশি প্রভাবিত করছে এবং কোন দল বিজিত হয়েছে বা কার কথা আমাকে প্রভাবিত করতে পারেনি, আর তার্কিক হিসেবে এই 6 জনের মধ্যেও কে ভালো হলো সেটা বিচারের ভারও আমি আমার সাথে বসে থাকা ভবিষ্যৎ প্রজন্ম, উজ্জ্বল প্রজন্ম, তরুণ প্রজন্ম সবার হাতে ছেড়ে দিচ্ছি। এই আশা রেখে সবার কাছে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই খুব সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।